ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব কাছেই। আপনারা জানেন, নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী দুর্বৃত্তের গুলিতে হত্যার শিকার হয়েছেন। তার মৃত্যুকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। কুষ্টিয়াতে নির্বাচন অফিসে আগুন দেওয়া হয়েছে। আজও খুলনায় এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছেন দুর্বৃত্তের গুলিতে। বর্তমানে নির্বাচনের পরিবেশ কতটুকু রয়েছে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিচারে? নির্বাচন কমিশনার অবশ্য বলেছেন, ভোটের দিন যত এগিয়ে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা বা ভীতি ততটাই কেটে যাবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনে কতটুকু প্রভাব রাখবে এই বিষয় নিয়ে আলাপ করার জন্য চর্চার স্টুডিওতে আছেন সাংবাদিক তাসিন মল্লিক। তাসিন, আপনাকে স্বাগত। ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে যেই ধরনের ঘটনাগুলো ঘটেছে, দুটি পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে, ছায়ানটে আগুন দেওয়া হয়েছে, বা বৃহস্পতিবার রাতে যে ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছিল দেশের আইনশৃঙ্খলা ব্যাপারে, তাছাড়া আজও আপনার খুলনায় একজন এনসিপি নেতাকে গুলি করা হয়েছে, তিনি আহত হয়েছেন, তাকে গুলি করা হয়েছে। এর মধ্যে সিইসি কিন্তু বলছে নির্বাচনের পরিবেশ আছে, যত নির্বাচন ঘনিয়ে আসবে আপনার শঙ্কা কমে যাবে বা ভীতিটা কেটে যাবে। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত, গত বছরের 5 আগস্ট যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলো, তারপর থেকে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি অবনতি, এটা একটা প্রধান কনসার্ন হিসাবে আমরা নাগরিকদের মাধ্যমে, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে, বিশেষজ্ঞদের মাধ্যমে আমরা নানান রকমের একটা উদ্বেগ আমরা দেখতে পেয়েছি। এবং সেইটা তফসিল ঘোষণার পরেও আমরা দেখতেছি সেই উদ্বেগটা এখনও কাটেনি। বরঞ্চ এখানে একজন প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মানে মোট কথা প্রায় প্রতিদিনই নতুন নতুন কোনো একটা ঘটনা ঘটছে আশঙ্কার। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে ভোটের পরিবেশ আছে কি নেই। এই ভোটের পরিবেশ আছে কি নেই এই প্রশ্নটি আমরা যখন নির্বাচন কমিশনারদের করেছি, নির্বাচন কমিশনকে করেছি, তারা একটা আত্মবিশ্বাস দেখিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন আজকে তেজগাঁ যেই ডাক বিভাগে যে ডিপোটি আছেন সেখানে যে তিনি মন্তব্য করেছেন যে ভোট ঘনিয়ে আসতে আসতে সকল রকমের শঙ্কা কেটে যাবে। এর আগে গতকালকে একটি সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে। গতকাল রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে 3 বাহিনীর প্রধান, সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও ছিলেন, 3 বাহিনীর প্রধানের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরে নির্বাচন কমিশন একটি আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে তারা নানান ধরনের পরিকল্পনা তুলে ধরেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের আলাপ আলোচনাগুলো তুলে ধরেছেন। এবং সেখানেও নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছেন যে অবশ্যই ভোটের পরিস্থিতি অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভোট কেন্দ্র করে নিয়ন্ত্রণে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা অবনতির যে কয়টা ঘটনাই ঘটছে তা আসলে ভোটে প্রভাব ফেলছে। গতকালকে ইসির যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যেই বৈঠকটি ছিল সেটা ছিল 3 নম্বর বৈঠক। এবং তফসিল ঘোষণার পরে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন খুবই কম সময়ের ব্যবধানে 3টি বৈঠক করেছে। একটি বৈঠক আসলে রুটিন বৈঠক ছিল, যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আসলে তাদের তফসিল ঘোষণার আগে অথবা তফসিল ঘোষণার সময় তারা ওই বৈঠকটি করে থাকে নির্বাচন কমিশন, যে ভোটের মাঠে কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে, কতগুলো পুলিশ ডিপ্লয় হবে, কতগুলো আর্মি ডিপ্লয় হবে, বাকি সদস্য কতগুলো ডিপ্লয় হবে, সবগুলো আমরা এইটা ছিল রুটিন মিটিং। কিন্তু তারপরেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে যে মানে ক্রমশ যে অবনতির ঘটনা, সেই অবনতির ঘটনায় নির্বাচন কমিশন আরও অতিরিক্ত 2টি যে বৈঠক, সেই বৈঠক আমরা করতে দেখছি, যদিও নির্বাচন কমিশন বলছে যেগুলো রুটিন বৈঠক। আমি একটু আপনাকে ইন্টারভিউ, গতকাল আপনি বললেন যে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। আপনি তো কভার করেছেন, জি, কি সিগনিফিকেন্ট আলোচনা বা এই জাতীয় একটা ব্রিফ নির্বাচন কমিশন আমাদেরকে দিয়েছে বা সবাইকে দিয়েছে, কিন্তু কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু এখানে আলোচনাটার এজেন্ডাটা কি ছিল? মূলত আলোচনার এজেন্ডা স্বভাবতই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই ছিল এবং অবশ্যই সেইখানে শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিষয়টিও আলোচনা এসেছে। প্রার্থীরা অনিরাপদ বিষয়টি আলোচনা হয়েছে। প্রার্থীদের নিরাপত্তার জন্য কি কি করা যায় সেটি আলোচনা হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রার্থীদেরকে বৈধ অস্ত্র অথবা নিরাপত্তার স্বার্থে একজন গানম্যান দেওয়ার আলোচনা করছে। ইতিমধ্যে আমরা আজকে সকালে দেখলাম যে প্রায় 15 জন রাজনীতিবিদ তারা
তাদের নিরাপত্তা চেয়ে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তো নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৈঠক শেষে যে ব্রিফিং, সেই ব্রিফিং আমাদের জানিয়েছেন যে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারে যৌথ বাহিনীর একটি অভিযান মানে চলছে, ডেভিল হান্ট পর্যায়ে 2 চলছে। এছাড়াও তারা হচ্ছে যে যৌথ বাহিনীর অভিযানটি সেটি আরও জোরদার করার চেষ্টা করছেন এবং তারা একটি সংখ্যা উল্লেখ করেছেন যে প্রায় 6,000-এর মতো দুষ্কৃতিকারী অথবা সন্দেহভাজন দুর্বৃত্তদের তারা গ্রেপ্তার করেছেন, এরকম তথ্য দিয়েছেন। তবে সিগনিফিক্যান্ট আলাপ যেটি সিগনিফিক্যান্ট একটি বক্তব্য আমরা আসলে এখানে আলোচনা করতে পারি যে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ একটি প্রশ্নের উত্তরে বলেছেন যে 5 আগস্টের পরে অথবা 5 আগস্টের আগে পুলিশের যেই বল প্রয়োগ সেই বিষয়ে মানবাধিকার সংস্থাগুলোর অথবা মানবাধিকার নিয়ে নানা রকমের প্রশ্ন ছিল। তো আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ খুব স্পষ্ট করে বলেছেন যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন যারা মানবিক, শুধুমাত্র তাদের ক্ষেত্রে মানবিক হতে, এর বাইরে কেউ যদি কোনো ভোটের পরিবেশ বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তার প্রতি কঠোর হওয়ার একটি নির্দেশনা তারা ক্লিয়ার দিয়েছেন। মেসেজ আর কি, মানবিক, ভালোর সঙ্গে ভালো, খারাপের সঙ্গে খারাপ। এর বাইরে তিনি বলেছেন যে হাদির ঘটনাটি, যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ মানে তারা উদ্বেগ জানিয়েছেন এবং তারা বলেছেন যে এইরকম চোরাগোপ্তার হামলার ঘটনা তারা রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার কথা বলেছেন এবং তারা বলেছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথাসম্ভব নিরাপত্তার ব্যবস্থা তারা করবেন, যেহেতু তফসিল ঘোষণার পরে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনেই আছে অথবা নির্বাচন কমিশনের নির্দেশনায় দায়িত্ব পালন করবে এবং তিনি ভোটের দিনের পরিস্থিতি অথবা ভোটের সময় নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেমন ভূমিকা হবে সেই সম্পর্কে বলেছেন। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি পরিপত্র নির্বাচন কমিশন জারি করেছে, সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে পরিপত্র। সেখানে প্রায় 90,000 সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী হচ্ছে ভোটের দায়িত্ব পালন করবে বলা হয়েছে। তো এই বিষয়ে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন যে সরকারের যে নির্দেশনা 28 ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ আছে, যে সশস্ত্র বাহিনী অথবা সেনাবাহিনী তাদের বিচারিক ক্ষমতা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সেটি তারা করবেন। এবং আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে পরিস্থিতি ভোট কেন্দ্র করে যে পরিবেশ, সেই পরিবেশ তারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তাসিন, সানাউল্লাহ সাহেব একটা খুব সিগনিফিকেন্ট একটা শব্দ বলেছেন যে শহর অঞ্চলে এক ধরনের মানে এই ঘটনাগুলো, মানে উনি কি এই ধরনের কিছু বলতে চাচ্ছেন যে শহর অঞ্চলে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু অন্যান্য রুরাল এরিয়া যেগুলো গ্রামাঞ্চল বা একটু শহরের বাইরে সেগুলো সেই সব জায়গায় মোটামুটি ভালো পরিবেশ আছে, এরকম কি কিছু উনি বলতে চাচ্ছেন? আবুল ফজল শহর অঞ্চলের কথাটা কেন? আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ যে বক্তব্যটি দিয়েছেন এই প্রসঙ্গে, আপনি যে প্রসঙ্গটি সামনে আনলেন, সেখানে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ স্পষ্ট করে বলতে চাচ্ছেন যে নির্বাচনকে বিঘ্ন করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটি ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রকারীদের যে টার্গেট সেটা শুধুমাত্র শহর অঞ্চল কেন্দ্রিক এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কেন্দ্রিক, গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন্দ্রিক। কারণ সেই সব জায়গায় তারা দুর্বৃত্তায়নের ফলে তারা জনগণকে ভয় দেখাতে চায়, দেশবাসীকে ভয় দেখাতে চায় যেন ভোটের পরিবেশ বিঘ্ন ঘটে এবং তার মাধ্যমে তারা আসলে যে ভোট কেন্দ্রিক যে তাদের ষড়যন্ত্রটা সেটাই আসলে তারা করতে চায়। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ খুব স্পষ্ট করে বলেছেন যে গ্রামাঞ্চলে এরকম ঘটনা কম ঘটছে, যেহেতু গ্রামাঞ্চলে এইসব ঘটনা ঘটলে সেটা জাতীয়ভাবে কোনো প্রভাব ফেলবে না। এই কারণে তিনি আসলে বিষয়টা একটা প্রশ্নের জবাবে উনি এই কথাটা বলেছেন যে শহরাঞ্চল কেন্দ্রিক যেই স্যাবোটাজ তার মানে চেষ্টা চলছে এবং তারা এই বিষয়ে সতর্ক আছেন। তো এইরকম একটা পরিস্থিতিতে 25 ডিসেম্বর 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন, তো তাকে এক ধরনের বিশেষ নিরাপত্তা দেওয়ার কথাবার্তা চলছে। তো এই ব্যাপারে আজকে খুব সম্ভবত আপনার সঙ্গে আমাদের চর্চার সঙ্গে এক আলাপচারিতায় জামাতের সেক্রেটারি জেনারেল একটা কথা বলেছেন যে উনি তারেক রহমানের নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু বলেছেন যে একটি দলের প্রধানকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে, বাকিরা দেওয়া হচ্ছে না, এতে লেভেল প্লেইং। এটা নিয়ে কি কোনো আলোচনা নির্বাচন কমিশন বা নির্বাচনে আছে কিনা, মানে নির্বাচন কমিশন বা নির্বাচন বলয় আছে কিনা? ভোটের হঠাৎ করে উনি এই কথাটা বললেন, নিশ্চয়ই আলোচনা
একটা ব্যাপার হয়েছে আর কি। ভোটের পরিস্থিতি নিয়ে যে নির্বাচন কমিশনের আত্মবিশ্বাস, আমি আত্মবিশ্বাসী বলবো, কারণ তারা বারবার ওই রকম বক্তব্যই দিচ্ছেন এবং তাদের বক্তব্য তাই প্রতীয়মান হচ্ছে যে তারা খুবই আত্মবিশ্বাসী। তো নির্বাচন কমিশনের যে আত্মবিশ্বাস, সেটার প্রতিক্রিয়া নেওয়ার জন্য আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি, শীর্ষ নেতাদের ফোন করেছি। এর মধ্যে ইতিমধ্যেই একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, উনি আজ নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়টি নিয়ে। সেখানে তিনি বলেছেন যে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, তারা চান যে সরকার নিরাপত্তা নিশ্চিত করুক। এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারকে আমরা ফোন করেছিলাম তার প্রতিক্রিয়া নেওয়ার জন্য। তিনি বলেছেন যে ভোটের যে পরিস্থিতি সেটি অবশ্যই ভালো না। তিনি শুরুতেই মেনশন করেছেন যে ভোটের পরিস্থিতি অবশ্যই ভালো না। তিনি নির্বাচন কমিশনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশনের উদ্যোগগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একটা পর্যায়ে তিনি বলেছেন যে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে আলাপ করতে যে তিনি বলেছেন যে একটা দলের প্রধান নেতাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার আলাপ শোনা যাচ্ছে। তো সেটা আসলে নির্বাচন কমিশনের কোনো আইন আছে কিনা, যদি আইনে না থাকে তাহলে শুধুমাত্র একজন ব্যক্তির জন্য কেন বিশেষ নিরাপত্তা, যেহেতু এখন সব কিছু আসলে নির্বাচন ঘিরেই, মানে এখনকার যে নিরাপত্তা ব্যবস্থা অথবা নিরাপত্তার জন্য যেসব ঘটনাগুলো ঘটবে সেগুলো আসলে ভোট কেন্দ্রিক আর কি। তো সেই ক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন যে স্পেসিফিক একজন ব্যক্তিকে বিশেষ নিরাপত্তা দেওয়াটা আসলে অন্যান্য যারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা যারা গুরুত্বপূর্ণ, তাদের নিরাপত্তা আর ক্ষেত্রে একই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে এটা ন্যায্য কিনা, সেক্ষেত্রে এটা সমতা এই উদ্যোগে কোনো সমতা আছে কিনা তিনি প্রশ্নটা তুলেছেন। এবং তিনি বলেছেন যে এই ঘটনা প্রমাণ করে যে আসলে লেভেল প্লেইং ফিল্ডে ঘাটতি আছে এবং তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অথবা ভোটের দায়িত্ব পালন যারা থাকবেন তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তারেক রহমান আজ ভোটার হওয়ার আবেদন বোধহয় বিএনপির তরফ থেকে করা হয়েছে, এ ব্যাপারে কিছু? তারেক রহমান বিএনপির তরফ থেকে যেটি জানানো হয়েছে যে তিনি 27 ডিসেম্বর ভোটার হবেন। ভোটার হওয়ার জন্য যাবতীয় যেই প্রসিডিং আছে সেগুলো তিনি 27 তারিখ সম্পন্ন করবেন। এর মধ্যে আমরা জানি যে চূড়ান্ত ভোটার তালিকা, ত্রয়োদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকা সম্পন্ন হয়েছে। 31 অক্টোবর পর্যন্ত সেই তালিকা যারা ভোটার হয়েছেন 31 অক্টোবর পর্যন্ত তারাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা তারা যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ভোটার তালিকা সংযোজন করতে পারেন, সেটা তাদের সিদ্ধান্ত। এটা আইনে আছে, এটা ভোটার তালিকা আইন 2009 আছে। তো সেই আইনের পরিপ্রেক্ষিতে তারেক রহমান হয়তোবা ভোটার হবেন এবং সেই 27 ডিসেম্বর ভোটার হবেন এবং সেই দিনই সম্ভবত আবেদন করা হবে এবং আবেদনের সঙ্গে যাবতীয় যেই কাগজপত্র, এটি নিয়ে সালাউদ্দিন আহমেদ কথাও বলেছেন। তিনি বলেছেন যে ভোটারের আবেদনের সঙ্গে তার জামিনের যে সার্টিফাইড কপি সেটি দিতে হবে, যদি ওটি আইনে নাই, তিনি ওটা নিয়ে বলেছেন। এবং ভোটার হওয়ার জন্য সশরীরে উপস্থিত হতে হয়, আঙুলের ছাপ এবং চোখের যে আইডি সেটি দিতে হয়। এটা হয়তো 27 তারিখই সম্পন্ন হবে আর কি। একটু যে আবার আইন শৃঙ্খলার ব্যাপারে ফিরি। খুলনায় আজকে একজন এনসিপির নেতা তাকে গুলি করা হয়েছে, দুর্বৃত্তরা গুলি। উনি কি সম্ভাব্য প্রার্থী বা এরকম কিছু? এখন পর্যন্ত এনসিপি যে আসনগুলোতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে কি তার নাম আছে? এখন পর্যন্ত প্রার্থী তালিকায় তার নাম আসলে আমরা দেখতে পাইনি। হয়তোবা এনসিপি এখন পর্যন্ত চূড়ান্ত সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করেনি আর কি। কিন্তু আমরা জেনেছি যে উনি এনসিপির যে শ্রমিক উইং, সেই শ্রমিক উইংয়ের নেতা এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক। এবং আমরা দেখতে পেয়েছি যে শরীফ ওসমান হাদির সঙ্গে এই ঘটনাটির একটা পার্থক্য আছে, খুবই স্পষ্ট একটা পার্থক্য আছে যে শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গুলিবিদ্ধ হওয়ার ঠিক কয়েক মিনিট আগেও প্রচারপত্র মতিঝিল এলাকার একটি মাদ্রাসায় মসজিদের বাইরে প্রচারপত্র বিলি করেছেন এবং তাকে যারা গুলি করেছে যে দুর্বৃত্তরা তার সঙ্গেই ছিল আর কি। এবং এই ঘটনাটিতে আজকে যে খুলনার যে ঘটনাটি ঘটেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ছিলেন একটি কক্ষে। খবর বলছে যে তিনি তার বান্ধবীর সঙ্গে ছিলেন, ওটা তার বান্ধবীর বাসা, এবং সেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ফলে বিষয়টি নির্বাচন কেন্দ্রিক না হলেও এই ঘটনায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অবশ্যই একটা নির্বাচনের পরিবেশের মধ্যে ফেলবে।
ধন্যবাদ তাসিন। নির্বাচন ঘনিয়ে আসবে, যত ঘনিয়ে আসবে নির্বাচন নিয়ে ভীতি তত কেটে যাবে। প্রধান নির্বাচন কমিশনারের আশাবাদ এমনই। আমরাও চাই যে নির্বাচন যত ঘনিয়ে আসবে আইন শৃঙ্খলা নিয়ে যে শঙ্কা সেটি কেটে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করব, চর্চার বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত আলোচনা করব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।